পদ্মর স্বামী যখন তাকে জিজ্ঞেস করেছিল, আমার দ্বিতীয় বিবাহ নিয়ে তোমার কি মতামত পদ্ম, তখন পদ্ম এক বাক্যে উত্তর দিয়েছিল, করে নিন বিয়ে। সেদিন প্রিয় স্বামী অপলক দৃষ্টিতে কিয়ৎক্ষণ তাকিয়েছিল স্ত্রীর মুখপানে। তার দু চোখে বিস্ময় ছিল না অবিশ্বাসের সাপ। নিষ্প্রাণ মুখ নিয়ে চেয়েছিল সে, অতঃপর চলে গিয়েছিল। যাওয়ার আগে কিচ্ছুটি বলেনি। ওই দিনের পর আর স্বামীর সাথে কথা হয়নি পদ্মর। ওটাই ছিল শেষ কথা। আজ প্রায় কয়েকদিন হলো দেখা হয়, দৃষ্টি বিনিময় হয়, হৃদয়ে দহন হয়, কিন্তু মুখে কথা ফোটে না। পদ্ম ভাবে, মানুষটা কেনই বা এখন কথা বলবে তার সাথে। কিছুদিন পর মানুষটা নতুন বিয়ে করতে চলেছে। সে তো এখন মানুষটার কাছে একটি অবহেলার জিনিস, বই আর কিছুই নয়। তবে তার সাথে কথা বলার মন কি এখন আছে মানুষটার? কথাটা মনে উঠতে পদ্মের হৃদয় বার হয়, নেত্র হতে জল ঝরে। পদ্ম আর তাহেরের বিয়ের 7 বছর পূর্ণ হয়ে 8 বছর চলছে এখন। যখন বিয়ে হয় তখন পদ্মর বয়স মাত্র 14 বছর। পদ্মের জন্মের সময় পদ্মের মা মারা যায়। পদ্মের বাবা এ নিয়ে মেয়েকে অলক্ষী মনে করেন। রাগান্বিত হন সদ্য ভূমিষ্ঠ হওয়া মেয়ের উপর, রাগ করে বাড়ি ছাড়েন। এরপর আর কোনো হদিস পাওয়া যায় না তার। পদ্ম বড় হয়েছে দাদা দাদির কাছে। অবহেলা অযত্নে বেড়ে ওঠা তার। কে জানত আফজাল হাওলাদারের দৃষ্টি এসে এই অবহেলা অযত্নে বেড়ে ওঠা কিশোরীটির উপরেই পড়বে। কি দেখে যে তিনি ছেলের বউ করার জন্য পদ্মকে পছন্দ করেছিলেন, সেটা পদ্মসহ সকলের কাছেই বিস্ময়ের ব্যাপার ছিল। হয়তো পদ্ম লাবণ্যময়ী রূপের অধিকারী হওয়াতেই পছন্দ করেছিলেন। তিনি পদ্মকে ছেলের বউ করে নেওয়ার জন্য প্রস্তাব পাঠালেন পদ্মর দাদা দাদির কাছে। দাদা দাদির কাছে পদ্ম ছিল একটা বোঝা স্বরূপ। এই বোঝাকে বিতাড়িত করতে পারলেই তারা মুক্ত এবং চিন্তা স্বাধীন। আর যখন প্রস্তাবটা এলো বড়ঘর থেকে, তখন তো সেটা ফিরিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। আফজাল হাওলাদারের কাছ থেকে প্রস্তাবটা পেয়ে তারা খুশিতে গদগদ হলেন। আফজাল হাওলাদারদের পারিবারিক অবস্থা অনেক ভালো, বিষয় সম্পত্তি আছে বিপুল পরিমাণ। এমন ঘর থেকে বিয়ের প্রস্তাব পাওয়া ভাগ্যের ব্যাপার। যখন তারা নিজ থেকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, তখন এই প্রস্তাব হাতছাড়া করা মোটেই ঠিক কাজ হবে না। পদ্মর এত কম বয়সে বিয়ে করার মত ছিল না, কিন্তু তার মতের উপর যে কোনো গুরুত্ব নেই সেটা সে ভালো করে জানে। বিয়েতে অমত করলেও কোনো লাভ হতো না, তাই মনে মনে বিয়ে না করতে চাইলেও মুখে সে না শব্দটি উচ্চারণ করেনি। এছাড়া নিজেও ভেবে দেখেছে দাদা দাদির কাছে তার জীবন কষ্টের। বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলে জীবনটা কিছুটা সুখের হলেও হতে পারে। বিয়ের আগে স্বামীর মুখশ্রী দেখার সুযোগ হয়নি পদ্মর। দেখা হওয়ার সময় ছিল, চাইলে মানুষটা দেখা করতে পারত তার সাথে, কিন্তু করেনি। স্বামীর মুখ দেখেছিল একেবারে বাসর ঘরে, দুপুরের 1টা। আসলে রোদের নির্জন তীব্র পদ্মর মানসপটে হঠাৎ দূর অতীতের সুপ্ত মুখর স্মৃতিটা হুড়মুড় করে উঠল। তার স্পষ্ট মনে আছে ওই রাতটা। স্মৃতির পাতায় গাঢ় লেখন ফেলে আছে ওই রাত। সে লাল বেনারসি পরে বসেছিল। কাঁচা ফুলের গন্ধে ভাসছিল পুরো কক্ষ। তার বুক ছিল দুরু দুরু। শ্বশুরবাড়িতে পা রাখার পর থেকে বক্ষে তার এমন সমর শুরু হয়েছিল যা বলার মতো নয়। পুরো অচেনা এক পরিবেশে এসেছে সে। বয় আড়সটায় অন্তর গাঢ় হয়েছিল। একটু পরে সে স্বামী নামক ব্যক্তিটার সাক্ষাৎ পেতে চলেছে, যে ব্যক্তিটাকে সে 1 সেকেন্ডের জন্য এর আগে আক্ষেপাত করেনি। পদ্মের হৃদয় ছটফট করছিল। এমন মুহূর্ত তার জীবনে আর কখনো আসেনি। কক্ষের দরজা খোলা ছিল। হঠাৎ খোলা দরজা দিয়ে একজন সুঠাম দেহের মানুষের আগমন ঘটল। পদ্মর দম বন্ধ হয়ে এলো এই মুহূর্তে। ঘুমটার আড়ালে তার মুখটা দেখলে নিশ্চয়ই মানুষটা হেসে ফেলত তখন। কয়েক মুহূর্ত পদ্মর জন্য কোনো দিকে বুক ছিল না। সে ব্যস্ত ছিল নিজেকে মানাতে। তার ভিতরটা ক্রমশ জড়সড় হয়ে আসছিল। সাহস নামে যে জিনিসটা আছে সেটা চুপসানো লেবুর মতো নেতিয়ে পড়েছিল একেবারে। তাহের খাটের পাশে থাকা একটা টুল টেনে বসল। চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রইল নববধূবেশী মেয়েটার দিকে। ঘুমটার কারণে মেয়েটার ভয়ে থমথমে মুখটা দেখতে পাচ্ছে না, কিন্তু সে বেশ উপলব্ধি করতে পারছে মেয়েটার ভাবগতি।
মনে মনে হাসি পেল তার। কত ছোট একটা মেয়ে বধূ বেশে বসে আছে তার ঘরে। 11 বছরের ছোট তার। তাহেরের হাসি ঠোঁটে উপসে পড়তে চাইলে সে কোনো রকম চেপে নিল সেই হাসি। আরও কিছুক্ষণ নীরবতার পর বধূবেশী কিশোরী মেয়েটির উদ্দেশ্যে বলল, আসসালামু আলাইকুম। পুরুষালী কণ্ঠের বিশুদ্ধ সালামের ধ্বনি শুনে পদ্মের গলায় শুকিয়ে এলো। হৃৎকাঁপন বেড়ে গেল আরও কয়েক গুণ। মুখমণ্ডল ঘামতে লাগলো। চাইছে সালামের উত্তরটা দিতে, কিন্তু গলার কাছে কঠিনভাবে কিছু একটা বিঁধে আছে, যেটা গলা থেকে স্বর বের হতে দিচ্ছে না। শত চেষ্টা করেও পদ্ম ব্যর্থ হলো সালামের উত্তর দিতে। গলা দিয়ে সামান্য একটু আওয়াজও বের হলো না তার। তাহের বলল, কেউ সালাম দিলে সালামের উত্তর দিতে হয়, জানো না সেটা? তাহেরের কথায় পদ্মর ভিতরটা আরো চুপসে গেল, কাচুমাচু হয়ে গেল ভয়ে। এবারও সে নির্বাক রইল। তাহের প্রশ্নের উত্তর পেল না। পদ্মর এমন অভিপ্রায় দেখে তার কেবলই হাসি পেতে লাগলো, কিন্তু সে হাসল না। প্রসঙ্গ পাল্টে বলল, আমি তাহের হাওলাদার, তোমার স্বামী। চেনো আমাকে? পদ্ম একটু থমকালো। তাহেরের প্রশ্নটা ভালো করে উপলব্ধি করার চেষ্টা করলো। এটা আবার কেমন কথা, কেমন প্রশ্ন? কথাটায় বড় ধরনের একটা গরমিল উপলব্ধি হলো তার। কি ব্যাপার, এত চুপচাপ কেন তুমি? কোনো কথা বলছো না কেন? পদ্মর থেকে এবারও কোনো সাড়া পাওয়া গেল না। তাহের ক্ষুদ্র একটা নিঃশ্বাস ত্যাগ করে বলল, ঠিক আছে, কথা না বলো, গোমটা সরাও, দেখি তোমায়। দেখতে ঠিক কেমন তুমি? পদ্ম তাহেরকে এর আগে না দেখলেও তাহের ঠিকই দেখেছে পদ্মকে, কিন্তু এখন এমনভাবে বলল যেন সে ওকে দেখেনি এর আগে। তাহেরের এই কথায় পদ্ম লজ্জা পেল। সলজ্জ মুখখানিতে ছড়িয়ে পড়ল লজ্জার লাল প্রভা। তাহের পদ্মর এমন মন আচরণে একটু অধৈর্য অনুভব করল। টুল ছেড়ে খাটের উপর এসে বসল সে। পদ্মর মুখের উপর পড়ে থাকা গোমটার পর্দাটা নিজেই সরিয়ে দিল। পদ্মর নত মুখটা তখন আরও নত হয়ে এলো। তাহের এই লাবণ্যময়ী মুখখানিতে চেয়ে থাকে বলল, মাশাআল্লাহ, তুমি দেখতে তো খুব সুন্দর, কিন্তু তোমার আচরণ কেন অসুন্দর? গুরুজন একাই শুধু কথা বলে যাচ্ছে, অথচ তুমি তার কথাতে হুহা পর্যন্ত করছো না। তুমি তো খুব বেয়াদব আছো। পদ্মার মুখ কয়লা বর্ণ ধারণ করলো। মুখ শুকিয়ে একটুখানি তাহেরের মুখ দেখে হেসে ফেলল। প্রশ্ন করল, নাম কি তোমার? পদ্মা জবাব দিল না, তবে মানুষটাকে কেমন যেন মনে হচ্ছে তার। নিজের বউয়ের নাম কি সে জানে না? অবশ্যই জানে। তাহলে কেন আবার নাম জানতে সেই প্রশ্ন? মানুষটা যেন একটু বেশিই পটপটে। কি হলো, বলবে না নাম? আসার পর থেকেই দেখছি তুমি চুপচাপ। কাহিনী কি? তুমি কি কথা বলতে পারো না? তুমি কি বোবা? পদ্ম যেরকম ছিল ঠাই সেরকম বসে রইল। তাহেরের নীরবতা দেখে বলল, যাক, শেষ পর্যন্ত একটা বোবা মেয়েকে বিয়ে করলাম আমি। তো বোবা মেয়ে, বলো দেখি, স্বামী পছন্দ হয়েছে তোমার? এই কথা শুনে পদ্মর লজ্জায় মরে যায় অবস্থা হলো। সে বেশ বুঝতে পারলো এই লোকটার মুখে কোনো লাগাম নেই। ঠোঁটের কোণে লজ্জা টানায় একটা হাস্যভাব ফুটে উঠল পদ্মর। তাহের তার লক্ষ্য করে বলল, বোবা মেয়ে দেখছি লজ্জাও পেতে জানে, বলে মৃদু হাসল। কিছুক্ষণ নীরবতা গেল। পদ্ম মুখ নত করেই বসে রইল। তাহের অন্যমনস্ক হয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। হঠাৎই বলল, তোমার নাম পদ্ম, তাই না? প্রশ্নটা করতে করতে পদ্মর দিকে তাকালো। পদ্ম হাসূচক মাথা নাড়ল। কে রেখেছে এই নাম? উত্তর দেবে এবার, নইলে ঠাটিয়ে এক চড় মারব। তাহেরের কথার ধারালোতে যে পদ্ম কেঁপে উঠল।
নথমাথাটা অগত্যা সোজা হলো তার। কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল, দাদি। ঈষৎ মাথা দোলাতে দোলাতে উচ্চারণ করল তাহের, আমাদের বাড়ির পিছনে একটা পদ্ম পুকুর আছে, যাবে সেখানে? পদ্ম তাকিয়ে রইল। তার মনতা দেখে বোঝা গেল সে যাবে। ওই রাতে তাহের পদ্মকে পদ্ম পুকুর ঘাটে নিয়ে এসেছিল। সময়টা ছিল শরৎকাল। অনেক পদ্ম ফুটে ছিল পুকুর জলে। আকাশে চাঁদ, পরিবেশ ছিল জ্যোৎস্না মাখা। ছাদের আলো থলথল করছিল পুকুরের জলে। তাহের বলল, তুমি আমার থেকে বয়সে অনেক ছোট পদ্ম। ও শব্দ পদ্ম ছোট করে উচ্চারণ করল, আমি তোমার থেকে কত বছরের বড় জানো? পদ্ম স্বামীর মুখের দিকে তাকালো। ছাদের আলোয় স্বামীর শ্যামবর্ণের মুখটা সহসা আপন মনে হলো তার। মুখ দেখে যেন অনুমান করেছে বয়সের পার্থক্যটা। বলল, 15 বছরের। তাহের হেসে বলল, ওহো, 11 বছরের। পদ্মর মস্তক নত হয়ে এলো আবার। সঠিক উত্তরটা দিতে পারল না বলে মন খারাপ হলো। তাহেরের কণ্ঠ শুনতে পেল আবার। পদ্ম নামের মেয়ের কাছে পদ্মফুল না থাকলে কেমন লাগে? বড্ড বেমানান লাগছে দেখতে। বলে সে সিঁড়ি ভেঙে নেমে গেল জলের নিচে। চলে যাওয়ার সিঁড়ির ধাপে দাঁড়িয়ে হাত বাড়িয়ে একটা পদ্মফুল তুলল। কষ্ট হয়েছে ফুলটার লাগান পেতে। 3টে ফুলই ঘাটের কাছে ছিল, বাকি সব ফুল দূরে দূরে। ফুলটা নিয়ে তাহের ফেরত এলো পদ্মর কাছে। ঠোঁটে পানের জল, হাসির রেখাপাত গটিয়ে ফুলটা পদ্মর দিকে বাড়িয়ে দিয়ে বলল, পদ্ম বিবির জন্য পদ্ম ফুল উপহার, গ্রহণ করো বিবিজান। পদ্মর 2 গাল বেয়ে উষ্ণ জলে দ্বারা গড়িয়ে পড়ল। স্মৃতিরা হালকা হয়ে মিলিয়ে গেল বাতাসে। পদ্ম চোখের জল মুছে নিল। এই মুহূর্তে সে সেখানটাতেই বসে আছে, পদ্ম পুকুর ঘাটে। পুকুর জলে ফুটে আছে লাল পদ্মরা। এটাও শরৎকাল। এক শরতে বিয়ে হয়েছিল তাদের, আরেক শরতে আবারও বিয়ে করতে চলেছে তার স্বামী। পদ্ম পুরনো জীবনের সম্পর্কে ভাবতে লাগলো। বিয়ের পর জীবন তো সুন্দরই ছিল, সুখের ছিল। শ্বশুর আব্বা পছন্দ করে বাড়ির বউ করে এনেছিল তাকে, আদর যত্নে রেখেছিলেন। যদি কখনো প্রশ্ন ওঠে পদ্মর দেখার সবচেয়ে আদর্শ মানুষটাকে, তাহলে পদ্ম চোখ বন্ধ করে উত্তর দেবে তার শ্বশুর আব্বা আফজাল হাওলাদার। শাশুড়ির কাছ থেকে ভালোবাসা পায়নি পদ্ম। শাশুড়ি চেয়েছিলেন খানদানি পরিবারের ছেলে বিয়ে দিতে, কিন্তু পারেননি। আফজাল হাওলাদার পদ্মকে ছেলের বউ করার জন্য পছন্দ করলেন। ফিরোজা বেগম ভেবেছিলেন ছেলে এই বিয়েতে মত দেবে না, কিন্তু সেখানেও তার ভাবনার জোর খাটল না। তাহের প্রথমে মেয়ে খাটো বলে বিয়েতে অমত করলেও পরে আবার মত দেয়। বিয়েটা হয়ে যায়। কিছু করার থাকে না ফিরোজা বেগমের। শাশুড়ির ভালোবাসা না পেলেও এখানে খারাপ জীবন কাটছিল না পদ্মর। শাশুড়ির বাধ্য হলেও পদ্মর সাথে ভালো আচরণ করতে হতো। তার মাঝে ধীরে ধীরে বোধহয় একটু একটু মায়াও জন্ম নিচ্ছিল পদ্মর জন্য, কিন্তু একটা জ্বর সে মায়া খুঁটি নাড়িয়ে দিল। পদ্মর জীবনে তখন থেকে একটু একটু করে বিষাদ ঢুকে পড়ছিল। যখন তার শ্বশুর মারা গেল। শ্বশুর মারা গিয়েছে আজ প্রায় 1 বছর হলো। শ্বশুর মারা যাওয়ার পর যেন শাশুড়ি একটু রুক্ষ হয়ে উঠল পদ্মর প্রতি। খিটখিটে আচরণ করত। আর খিটখিটে আচরণ একেবারে নির্দয় হয়ে উঠল যখন প্রকাশ হলো পদ্ম মা হতে পারবে না কোনোদিন। এটা প্রকাশ হওয়ার পর কত লোকের কত কথা শুনতে হলো পদ্মকে। কত অশ্রু যে বিসর্জন দিয়েছে সেটা শুধু সে জানে। তাহের জানে না, সেও অনেক কিছুই জানে। তাহের অবশ্য মা হতে পারবে না এই বিষয় নিয়ে কখনো কিছু বলেনি তাকে। 1টা মাস থমথমে পরিবেশের মধ্যে দিয়েই কেটে গিয়েছিল। ঝামেলা যত শুরু হলো ওই 1 মাস পর তাহেরের মা, ভাই, ভাবি, চাচার বা পরিবার সবাই মিলে তাহেরকে বুঝ দিতে লাগলো পদ্মকে তালাক দিয়ে নতুন একটা বিয়ে করার জন্য। তাহের এটা শুনে রেগে গেল। ঝগড়াঝাটি, কথা কাটাকাটি চললো অনেক দিন অবধি।
তাহির কিছুতেই পদ্মকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করবে না। কিন্তু হঠাৎ কি যেন হলো তাহেরের। যত সময় যাচ্ছিল পদ্ম বুঝতে পারছিল তাহেরের মত পরিবর্তন হচ্ছে ক্রমশ। হয়তো তাহির বুঝতে পেরেছে একটা সন্তান জীবনের অতি প্রয়োজনীয় সম্পদ, এজন্য হয়তো সে দ্বিতীয় বিয়ে করার জন্য মনস্থির করেছে। পদ্ম এ ব্যাপারে নিশ্চিত হয়েছিল যখন তাহের তাকে জিজ্ঞেস করেছিল, আমার দ্বিতীয় বিবাহ নিয়ে তোমার কি মতামত পদ্ম? মানুষটার যদি দ্বিতীয় বিয়ে করার মন না থাকতো তাহলে কি জীবনে এমন একটা প্রশ্ন করতো স্ত্রীর কাছে? পদ্ম ধরে নিয়েছিল তাহের তাকে ডিভোর্স দিয়ে নতুন বিয়ে করবে, কিন্তু তাহের তার ধারণার কিঞ্চিত পরিবর্তন এনেছে। তাহের বিয়েতে মত দিয়েছে ঠিকই, কিন্তু তাকে ডিভোর্স দেয়নি। তাহেরের পরিবারে এ বিষয়ে ক্ষেপে যায়। এ মেয়েকে ঘরে রাখার কি আছে, নতুন বিয়ে তো করছে। তাহের সকলকে সাফ জানিয়ে দিয়েছে পদ্মকে সে কিছুতেই ডিভোর্স দেবে না। এ নিয়ে আর একটা কথা হলে সে বাড়ি ছেড়ে চলে যাবে। পরিবারের লোকেরা এরপর আর কিছু বলার সাহস পায়নি। ছেলে যে দ্বিতীয় বিয়েতে মত দিয়েছে এটাই অনেক। পদ্ম বসে বসে অনেক কিছুই ভাবছিল। ভাবনা স্থিতিশীল হলো কারো আগমনে। সে না দেখেও বুঝল এটা তাহের। অন্তঃকরণ কান্নার সুর ধরেছিল যেন। পদ্ম থামিয়ে দিল সেই করুণ ধ্বনি। বসা থেকে উঠে দাঁড়ালো দ্রুত। পিছন ফিরতে স্বামীকে দেখল। এক মুহূর্তের জন্য দৃষ্টি বিনিময় হলো দুজনের। পদ্ম তার আর দাঁড়াতে চাইল না এখানে। সে ঝলে যেতে নিলে তাহের তার হাত ধরে আটকালো। থামতে হলো তার। পিছনে তাকালো স্বামীর দিকে। স্বামীর মনো অবস্থা বোঝার চেষ্টা করলো। মানুষটা কি কিছু বলতে চাইছে তাকে? না, কিছু বলল না মানুষটার দু চোখে কিছু বলার উদ্বেগ, কিন্তু মুখ নির্বাক। পদ্ম সময় নষ্ট করল না, হাত ছাড়িয়ে নিয়ে চলে গেল। ফিরোজা বেগম বাড়ির উঠোনে দাঁড়িয়ে চেঁচামেচি করছেন। চেঁচামেচির বিষয় হচ্ছে পদ্ম ইদানিং কাজবাজ করছে না তেমন। পদ্ম ঘরের ভিতর বসে শুনছে শাশুড়ির ধারালো এক একটা কথা। কিছু বলছে না, সব সহ্য করে নিচ্ছে। কি বা বলার আছে তার? হৃদয় যেখানে এখন মৃতপ্রায়, সেখানে কাজের প্রতি কার মন থাকে? মানুষগুলো তাকে একটুও বোঝার চেষ্টা করছে না, একটুও না। এই ভূখণ্ডে পদ্ম নিজেকে ভীষণ একলা এবং অবহেলিত অনুভব করছে। ঘরের দরজা বন্ধ করে রেখেছে সে। জানালায় দাঁড়িয়ে উঠোনো দৃষ্টি রেখেছিল এতক্ষণ। সম্মুখ জানালা ছেড়ে পিছন জানালার অগ্রসর হলো। তাহেরের কথা ভাবছে সে। মানুষটার কাছে আসলেই সে অবহেলার পাত্রী হয়ে গেছে। কই, তাহের তো কিছু বলল না নিজের মাকে। সে তো উঠোনেই উপস্থিত ছিল। মায়ের কথার প্রতিবাদ কি করা উচিত ছিল না তার? ছিল তো, কিন্তু করল না। পদ্মর হৃদয়ে অভিমান চোখের তারায় চিকচিক করে উঠল অশ্রু। মনে মনে তাহেরের উদ্দেশ্য প্রশ্ন করল, আপনার কাছে এতটাই অনীহার পাত্রী হয়ে গেছি তাহের সাহেব? প্রশ্নটা করতে হৃদয়ে খুব ব্যথার উপলব্ধি হলো। হৃদয় যেন ক্ষয় হতে শুরু করেছে। পদ্ম তাহের সাহেব শব্দ দুটো নিয়ে ভাবতে লাগলো। বিয়ের এত বছরে সে কখনো তাহেরকে কোনো কিছু বলে সম্বোধন করেনি। তাহের অথবা তাহের সাহেব ডাকতে তার কেমন যেন লাগতো, তাই কখনোই ডাকেনি। একবার তাহেরকেই জিজ্ঞেস করেছিল, আপনাকে কি বলে ডাকবো আমি? তাহের উত্তর দিয়েছিল, পদ্মবিবির স্বামী বলে ডেকো। তাহেরের উত্তরে পদ্ম লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। মানুষটা এমন তেড়া বাঁকা কথা না বলে যেন সোজাসাপটা কথা বলতে পারে না। তাহের পদ্মর লজ্জা মাখা মুখখানি দেখে হাসে। সে বসে আছে খাটে, আর পদ্ম দাঁড়িয়ে। সে বসা থেকে দাঁড়িয়ে হাত দিয়ে পদ্মর মাথাটা নিজের বুকে টেনে নিল। কিশোরী পদ্ম স্বামীর প্রশস্ত বুকে ঠাঁই পেয়ে জড়সড় হয়ে গেল একেবারে। তাহের বলল, এত লজ্জা কেন পাও তুমি পদ্ম? এরকম লজ্জা পেলে তোমার নাম তো পদ্মবিবি বাদ দিয়ে লজ্জাবতী রাখতে হবে। আমাকে নাম ধরে ডেকো, তাহের অথবা তাহের সাহেব। তাহের বলে দেওয়ার পরও পদ্ম তাকে নাম ধরে ডাকতে পারেনি। মনে মনে অসহস্রবার নাম ধরে ডাকার অনুশীলন করলেও মুখে তাহের শব্দটি কখনো ফুটাতে পারেনি।
পদ্মর ঠোঁটের কোণে সহসা একটা সরল হাসির রেখাপাত ঘটল। বিষাদ মাখা সরল হাসিটা যেন একটু বেশি নয় না বিরাম মনে হলো। মানুষের আনন্দের হাসির থেকে বিষাদ জড়িত হাসি বোধহয় প্রকৃত অর্থে বেশি সুন্দর এবং মর্মান্তিক হয়। পদ্মর হাসি থেকে এই বিষয়টা উপলব্ধি করা গেল সহজে। বিকেলে পদ্ম শাশুড়ির ঘর ঝাড় দিতে এসেছিল। স্বামীর দ্বিতীয় বিবাহের জন্য ঠিক করা মেয়েটিকে সে এর আগে দেখেনি, দেখার ইচ্ছে জাগেনি মনে, কিন্তু আজ যেন তার মন কেমন করলো। খুব ইচ্ছে হলো মেয়েটিকে দেখতে। সে জানতো শাশুড়ির ঘরের টেবিলের ড্রয়ারে ভিতর মেয়েটির ছবি পাওয়া যাবে। সে ড্রয়ার খুলে ছবিটা খুঁজে বের করলো। খুব গভীরভাবে দেখতে লাগলো মেয়েটার ছবি। মেয়েটা তার মতো সুন্দর নয় দেখতে, চেহারার ধরনও তেমন আকর্ষণীয় নয়। পদ্ম নিবিড় দৃষ্টি বুলিয়ে চলল অনেকক্ষণ দূরে। মেয়েটার ছবির দিকে তাকিয়ে থাকাকালীন কষ্টের একটা সূক্ষ্ম রেখাংশ তীর তীর করে একটা বিশ্রী শব্দ তুলে তার হৃৎপিণ্ড ছিদ্র করে দিল। একরাশ হাহাকার জেগে উঠল বুকে। ছবির উপর হাত বুলিয়ে গভীর গলায় বলল, কি ভাগ্যবতী গো তুমি। আরও হয়তো কিছু বলতো সে, হয়তো হৃদয়ের জমা কষ্টের ক্ষুদ্র একটা অংশ এই ছবির ভিতরে থাকা মেয়েটার কাছে সে এভাবেই প্রকাশ করত। কিন্তু তার আগে তার শাশুড়ি এসে পড়ল। পদ্ম ব্যস্ত হয়ে ছবিটা ঢুকিয়ে রাখলো ড্রয়ারে। ফিরোজা বেগম ঘরে ঢুকে পদ্মকে দাঁড়িয়ে থাকতে দেখে কটু স্বরে কয়েকটা কথা শোনালেন। পদ্ম চুপচাপ হজম করে নিল, তবে আনুলে কান্না কান্না একটা ছাপ ফুটে উঠতে চাইছিল থেকে থেকে। পদ্ম কান্না চেপে বেরিয়ে এলো সেখান থেকে। কন্দনের ছাপা করুণ সুর ছড়িয়ে পড়েছে পদ্মর পুরো ঘরময়। হৃদয়ে চলছে অসহ্যনীয় জ্বালাপোড়ান। এত কষ্ট কেন হচ্ছে, এত কাঁদছে কেন সে? কাঁদতে তো সে চায়নি, একদমই চায়নি কাঁদতে। চেয়েছিল এক ফোঁটা চোখের জল জড়াবে না, তবুও অবাধ্য হয়ে চোখের জল এত অনর্গল কেন ঝরছে, কেন ঝরছে? বাইরে চলছে বিয়ে উপলক্ষে উৎসব আমেজ। এই আমেজের কাছে তার এই কষ্ট কান্না কতই না তুচ্ছ। সেও অতি তুচ্ছ একটা প্রাণ এখন এই পৃথিবীর বুকে। পদ্ম দুই হাত দিয়ে বালিশটা আরো শক্ত করে আঁকড়ে ধরল। বালিশে মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদছে সে। এই মুহূর্তে শ্বশুর আব্বার কথা খুব করে মনে পড়ছে। শ্বশুর আব্বা বেঁচে থাকলে এই বিয়ে কখনো হতো না, কখনো না, কিছুতেই সে হতে দিত না এই বিয়ে। পদ্ম আজ দেখছে তার স্বামীর পাশে লাল বেনারসি পরে একটা মেয়ে প্রবেশ করেছে বাড়িতে। ওটা তার দেখা জীবনের সবচেয়ে মর্মান্তিক দৃশ্য ছিল। নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছিল তার। স্বামীর পাশের ওই স্থানটা কোনো স্ত্রীকে অন্য কাউকে দিতে পারে না, পদ্মেও পারছে না, কিন্তু তার সহ্য করতে হচ্ছে সব। সে সহ্য করতে বাধ্য। তার বারবার একটা কথা মনে হচ্ছে, তাহির তাকে ভালোবাসেনি, সত্যিই ভালোবাসেনি। যদি ভালোবাসতো তাহলে শুধুমাত্র একটা সন্তানের জন্য আরেকটা বিয়ে করতে পারতো না। যদি মানুষটা সত্যিকারের ভালো নাই বেসে থাকে, তাহলে কেন এত ভালোবাসা দেখিয়েছিল? কেন করলো মানুষটা এমন? পরিবর্তন হয়ে গেছে প্রিয় স্বামী নামক ব্যক্তিটা, খুব পরিবর্তন হয়ে গেছে। ধীরে ধীরে বাইরের উৎসব আমেজ কমে গিয়ে পরিবেশ নীরব হয়ে এলো, কিন্তু ঘরের ভিতর পদ্মর কান্নার ধ্বনি নীরব হলো না। ঘরের বেজানো দরজাটা হাট করে খুলে গেল। এই শব্দ পদ্মর কর্ণকুহরে প্রবেশ করে তাকে সংস্কৃত করতে পারল না। পরিচিত আলতো এক কণ্ঠস্বরে তার জাগতিক চেতনা ফিরল। পদ্ম, চিরচেনা ডাকে পদ্মর কান্নার করুণ ধ্বনি থমকে গেল। বালিশে গুজে রাখা মুখটা হালকাভাবে উঁচু করল সে। তাহের। অক্ষির কোল ডিঙ্গিয়ে কষ্টের দ্বারা বহমান হতে শুরু করলো আবার। কেঁদে উঠল অন্তরাত্মা। হাত দিয়ে আঁকড়ে ধরল বালিশ। নিজেকে যথাসম্ভব সংযত করে নামলো বিছানা থেকে। অশ্রু মুছল না। এটা গোপন করার কিছু নেই। তাহেরের উদ্দেশ্যে বলল, আপনি এখানে এসেছেন কেন? তাহের এক পায়ে এগিয়ে এলো। আবারও কোমল কণ্ঠে বলল, ডাকলো পদ্ম। দুজনের মাঝে দূরত্ব অনেক। ঘরে লাইট জ্বলছে না। চারপাশের আলো প্রবেশ করে ঘর মোটামুটি উজ্জ্বল করেছে। পদ্ম স্বামীর রাখি জোড়া লক্ষ্য করলো। মানুষটার চোখ কি ছলছল করছে? না, করছে না। হৃদয় ভাঙনের সাথে সাথে মুখ থেকেও
কান্না এলো পদ্মর, কিন্তু সামনে নিল নিজেকে। চোখের অশ্রু শব্দহীন বিসর্জন হচ্ছে। এমনই থাকুক, বলল। এদিকে আপনার নতুন স্ত্রী আপনার জন্য অপেক্ষা করছে। আপনি নতুন স্ত্রী রেখে পুরনো স্ত্রীর সাথে কেন দেখা করতে এসেছেন? চলে যান, আমার সাথে দেখা করার কিছু নেই। আমি তো এখন পুরনো, মূল্যহীন আপনার কাছে। চলে যান আপনি। তাহের কাছে এগিয়ে এলো। পদ্মর কুসুম কোমল মুখটি দুই হাতে আলতো করে ধরে বলল, কে বলল তুমি পুরনো, মূল্যহীন আমার কাছে? পদ্ম তাহেরের হাত সরিয়ে দিয়ে বলল, মিথ্যে ভালোবাসা আমাকে আর দেখাবেন না তাহের সাহেব। আমি দেখতে চাই না আপনার এই ভালোবাসা। তাহের বচ্ছনা সুরে বলল, মিথ্যা? পদ্ম মিথ্যা শব্দটার ব্যাখ্যা দিতে পারল না। কান্না ভেজা কণ্ঠে বলল, চলে যান, উনি অপেক্ষা করছেন। তাহের স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। এটা নিয়ে কথা বাড়ালো না। আর পদ্মর কাছ থেকে আবারও একই কথা ভেসে এলো, চলে যান। পদ্ম এই মুহূর্তে বুঝতে পারল না তাহেরের মনো অবস্থা। শুধু দেখলো মানুষটা ক্ষণকাল তাকিয়ে রইল তার দিকে, তারপর দৃষ্টি হতে দৃষ্টি সরিয়ে নিয়ে একটা ঢোক গেলে আবার তাকালো। তারপর হালকা মাথা দুলিয়ে ক্ষীণ কণ্ঠ বলল, যাচ্ছি। বলে চলে গেল তাহের। সে চলে যাওয়ার পর আবারও কান্নায় ভেঙে পড়ল পদ্ম। আজ অনেক দিন পর তাহেরের সাথে কথা হয়েছে তার। এতদিনে একটা কথাও হয়নি। কান্না চলল কিছুক্ষণ। ধীরে ধীরে সে নিজেকে সামলে নিল। জল লেপটানো চোখে এগিয়ে এসে দাঁড়ানো পিছনের জানালায়। এখান থেকে বাড়ির পিছন দিকটা দেখা যায় পদ্ম পুকুরও। কয়েক মুহূর্ত পদ্ম পুকুরের দিকে অপলক তাকিয়ে থেকে দৃষ্টি দিল আকাশপানে। আকাশ উজ্জ্বল ছাদ। আবারও তাকালো পুকুরে লাল পদ্ম। রাতটা একেবারে তার আর তাহেরের বাসর রাতের মতো মনে হচ্ছে না। ওই পদ্ম পুকুর ঘাটে কত স্মৃতি আছে তার আর তাহেরের, সুপ্ত মুখর স্মৃতি সব। অনেক কিছু মনে আছে পদ্মের, কেন যেন বলতে পারে না স্মৃতিগুলো। সময়টা বিয়ের প্রথম দিকের ছিল। বিয়ে হওয়ার কারণে পদ্মর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু শ্বশুরাব্বা চেয়েছিলেন পদ্মকে পড়ালেখা করাতে। তিনি একজন গৃহশিক্ষক রাখলেন পদ্মর জন্য। 1 মাস পড়েছিল সেই শিক্ষকের কাছে। শিক্ষকের স্বভাব চরিত্র তেমন ভালো ছিল না। কেমন যেন একটা দৃষ্টি ছিল তার পদ্মর উপর, যা পদ্মর একদম ভালো লাগতো না। পদ্ম ঘটনাটা একদিন তাহেরের কাছে বলল। তাহের শুনে তো ক্ষেপে গেল। পরের দিন যখন গৃহশিক্ষক পড়াতে এলো, তখন তাহের বকাঝকা করে বিতাড়িত করে দিল তাকে। তাহের যে এত রাগারাগি করবে তা পদ্মর ধারণাই ছিল না। গৃহশিক্ষককে তো বাগিয়ে দিল তাহের। এখন পদ্ম পড়বে কার কাছে? একজন মহিলা গৃহশিক্ষিকার সন্ধান করা হলো, কিন্তু পাওয়া গেল না। পরে সিদ্ধান্ত হলো তাহের পড়াবে পদ্মকে। প্রস্তাবটা তাহের নিজেই রেখেছিল। সন্ধ্যার পর তার কোনো কাজ থাকে না, সুতরাং পড়াতে সমস্যা হবে না। 7টা থেকে 9টা পর্যন্ত পড়াবে। বেশ, যা কথা হলো তেমনই কাজ শুরু। রোজ সন্ধ্যা 7টায় পড়াতে বসে সে পদ্মকে, কিন্তু সমস্যা হলো পড়াতে বসলেই তার আচরণ হয়ে ওঠে রাগী শিক্ষকের মতো। কোথাও একটু ভুল হলে রেগে যায়, বকাঝকা শুরু করে। পড়ানোর সময় আবার একটা বেতো সাথে নিয়ে বসে, যেন আসলেই সে একজন শিক্ষক এমন ভাব করে। তার এমন আচরণের জন্য পদ্ম আর তার কাছে পড়বে না বলে শুনতে পায়। সেই থেকে একটু সংযত হয় তাহের। পড়াতে বসার আগে পণ করে বসে, একদমই মাথা গরম করবে না। কিন্তু পড়াতে বসলে ওই যে সে রাগী শিক্ষক হয়ে যায়। মাথা গরম না করে একদমই পারে না। দেখা যাবে বেত দিয়ে টেবিলে জোরে আঘাত করছে, সেই সাথে বকছে ছাত্রীর রূপে থাকা নিজ স্ত্রীকে। এমনি একদিন পড়াতে বসে খুব বকাঝকা করলো পদ্মকে। অঙ্ক ভুল করেছে পদ্ম। এত বকাঝকায় এর আগে কখনো করেনি। সে সময় তাহের বকছিল, সে সময় পদ্ম রাগ করে বের হয়ে যায় ঘর থেকে। মানুষটা একটু বেশিই করে সব সময়। পদ্ম ওই দিন সিদ্ধান্ত নিয়ে ফেললো আর পড়বে না তাহেরের কাছে। রাগ করে গিয়ে পদ্ম পুকুর ঘাটে
বসেছিল সে। অনেকক্ষণ পর তাহের এসেছিল তাকে মানাতে। এসে পদ্ম থেকে কিছুটা দূরত্ব রেখে বসলো ঘাটের উপর। বলল, এখানে এসে বসে রয়েছ কেন? ঘরে চলো। পদ্ম তার কথা কানেও তুলল না। তাহের বুঝল মেয়েটা তার সাথে ভালোই রাগ করেছে। আমি কি করব? আমি কি তোমার সাথে রাগারাগি করতে চাই? আমি তো পড়াতে বসে খুব সুন্দর আচরণই করতে চাই, কিন্তু আমার মাথা তো নিচ থেকেই গরম হয়ে যায়। দোষটা কি এখন আমার? দোষটা তো আমার মাথার কাছেই জিজ্ঞাসা করো এখন, কেন সে এমন করে? এসব কথা পদ্মর মন গলাতে সক্ষম হলো না। তাহের ব্যর্থতা অনুভব করলো। হাদুরো কণ্ঠে ডাকলো, পদ্ম। পদ্ম অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল একেবারে। তাহের নিকটে এগিয়ে এলো। তাহের আসতে পদ্ম ওদিকে সরে বসলো। তাহের এবার কঠিন গলায় বলল, কি ব্যাপার? ওদিকে সরে যাচ্ছ কেন তুমি? পদ্ম উত্তর দিল না। তাহের আবারও কাছে এগিয়ে এসে বসলো। পদ্ম দূরে সরে গেল আবার। তাহের রাগ অনুভব করে বলল, বাচ্চা মেয়ে বিয়ে করলে এই এক সমস্যা। এদের রাগ আসমান ছোঁয়া হয়। এখন কি বাচ্চাদের মতো করে বোঝাতে হবে তোমাকে যে সোনামণি রাগ করো না? তাহেরের এই কথাটা একটু বেশি গায়ে লাগলো পদ্ম। তাহেরের দিকে তাকিয়ে বলল, আপনি এমন কেন? তাহের একটু হোঁচট খেলো। কেমন আমি? আপনার কাছে পড়ব না আমি। তাহেরের সম্মানে আঘাত লাগলো। বলল, কেন পড়বে না? কি খুঁত আছে আমার মাঝে? আমি কি একজন শিক্ষক হিসেবে অযোগ্য? অযোগ্য কিনা জানি না, তবে যোগ্য নন। আমি পড়ব না। আপনি একজন শিক্ষিকা খোঁজার ব্যবস্থা করুন। ব্যবস্থা কি মুখের কথা? জানোই তো, এর আগে শত খুঁজেও পাইনি। খুঁজে না পেলে নেই, তারপরও আমি আপনার কাছে পড়ব না। তুমি কি মূর্খ থাকতে চাও? আপনার কাছে পড়ার থেকে মূর্খ থাকাও ভালো। সম্মানে লাগা আঘাতটা এবার নিজের বিস্তৃতি ঘটালো। তাহের বলে উঠল, বেয়াদব মেয়ে, স্বামীর মুখের উপর কথা বলছে। পদ্ম কিছু বলল না। তাহের আবারও কাছে এগিয়ে এলে পদ্ম দূরে সরে যাচ্ছিল। তাহের অমনি ওর এক হাত ধরে টান দিয়ে কাছে এনে ফেলল। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? সাথে সাথে থাকো। এখানে নিজের অভাব নেই। রাত হলে হাজার হাজার জিন ঘুরে বেড়ায় এখানে। সুন্দরী কোনো মেয়ে বসে আছে দেখলেই একেবারে তুলে নিয়ে যাবে। পদ্মর মনে হঠাৎই একটু ভয় ঢুকে পড়ল। গলা নিচু করে বলল, এখানে জিন আছে? আর তুমি জিনের সর্দারের কাছে এসে বসে আছো এখন। পদ্মর মনে ভয় কামড় দিল। মানে? তাহের পদ্মর কানের কাছে মুখ নিয়ে ফিস করে বলল, আমি একটা জিন পদ্ম, তোমার স্বামী না। তোমার স্বামী তো ঘরে, আমি হলাম একটা বদজিন। পদ্ম চোখের তারায় ভয় ছেয়ে গেল। ভয়ার্ত চোখে চোখ জোড়া মিলে একবার তাকালো তাহিরের দিকে। মনে প্রশ্ন জাগলো, এটা আসলেই তার স্বামী তো? প্রশ্নটা মনে জাগতে পদ্ম লাফ দিয়ে উঠে দাঁড়ালো। এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে চলে এলো বাড়ির ভিতর। আস্তে আস্তে পিছনে শুনতে পেয়েছিল, আর আমি তোমার স্বামী, জিন নই। তাহেরের এই কথাটা মনে পড়তে হেসে উঠল পদ্ম। চোখের পানি শুকিয়ে গিয়েছিল, আবারও ভিজে উঠল চোখ, জোরেও পড়ল টুপ করে। আসলে মানুষটার ভালোবাসা মিথ্যা ছিল না। মানুষটা পরিবর্তন হয়ে গেছে এখন, সাথে ভালোবাসাও। আকাশের দিকে তাকালো পদ্ম। আজ তার ইচ্ছে হচ্ছে এই আকাশের সাথে
মিলিয়ে যেতে, কিভাবে মিলিয়ে যাওয়া যায় আকাশের সাথে। পদ্ম চোখের জল মুছে নিয়ে সরে এলো জানালার কাছ থেকে। আসে আলমারি খুললো, আলমারি খুঁজে পদ্ম রঙা শাড়িটা বের করলো। শাড়িটার গায়ে যেন লাল পদ্মুরি রং, সাদা লাল গোলাপির সংমিশ্রণ। শাড়িটা তাহির দিয়েছিল বছরখানেক আগে, দেওয়ার আগে বলেছিল পদ্মর জন্য পদ্ম শাড়ি নিয়ে এসেছি। কথাটা শুনে অবাক হয়েছিল পদ্ম, কিন্তু তাহের যখন শাড়িটা দেখালো তখন তার নিজেরই মনে হলো আসলেই যেন এটা একটা পদ্ম শাড়ি। আজ এই পদ্ম শাড়িটা পরবে। পদ্ম পরনের কাপড় পাল্টে শাড়িটা পরলো, আয়নার সামনে এসে বসলো, তারপর মুখে পাউডার মাখলো, চোখে কাজল দিল, ঠোঁটে লিপস্টিক, হাতে পড়লো গোলাপি রঙের ছুরি। সাজলো সে। সাজতে সাজতে নিজের ভবিষ্যৎ সম্পর্কে ভাবছিল। তাহের তো তাকে আর আগের মতো ভালোবাসে না। মানুষ বুঝ দিতে দিতে মানুষটাকে তার কাছ থেকে অনেক দূর করে দিয়েছে। যাও একটু ভালোবাসা আছে মনে, তাও নিঃশেষ হয়ে যাবে। কদিন থাকবে তাহেরের মনে তার জন্যই ঠুনকো ভালোবাসা, বড় জোর কিছুদিন, এর বেশি নয়। একটা বাচ্চা হলে তো তাহের ভুলেই যাবে সে কে। পদ্ম নামের মেয়েটাকে একদমই চিনতে পারবে না তখন। হয়তো বলা যেতে পারে তাহের তাকে ভুলবে না, ভালোবাসবে, কিন্তু আসলে বাস্তবতা এমন নয়। বাস্তবতা হলো সে ধীরে ধীরে তাহেরের মন থেকে খসে পড়বে। বাস্তবতা খুব কঠিন জিনিস। পদ্ম ইতিমধ্যে উপলব্ধি করতে শিখেছে এটা। সে হাতে ছড়িগুলো নাড়িয়ে মৃদু ঝুনঝুন একটা শব্দ করতে করতে বলল, আপনি ভালোবাসেন না আমায়, আপনি ভালোবাসেন না তাহের। পদ্ম ঘর ছেড়ে বের হলো। আজ অনেক শখ করে সেজেছে সে। মাথায় টিকলি দিতেও ভুলেনি। পায়ে খুব যত্ন করে আলতা পরেছে। আলতাটা 5-6 মাস আগে কিনেছিল, দেওয়া হয়নি, আজ দিল। খুব যত্ন সহকারে দিয়েছে। পদ্ম পুকুর ঘাটে এসে থামলো সে। জ্যোৎস্নার আলোয় কি অপূর্ব লাগছে পুকুরটা। ইচ্ছে করছে পদ্ম ফুলের মতো তারও জলে ভাসতে। সাঁতার জানে না বলে কখনো নামা হয়নি পুকুরে। তাহের অনেকবার বলেছিল সাঁতার শেখাবে, কিন্তু পদ্ম সাহস পায়নি পানিতে নামতে। ছোটবেলা থেকেই তার পানিতে নামতে ভয় হয়। পদ্ম আশেপাশে তাকিয়ে রাতের প্রকৃতিতে দু চোখ ভরে দেখলো, প্রকৃতি আজকে এত সুন্দর লাগছে কেন। খুব সুন্দর না এই প্রকৃতি? এত গভীরভাবে তো এর আগে কখনো প্রকৃতি দেখা হয়নি। আজ দেখলো, কিন্তু এই দেখায় তেষ্টা মিটল না। পদ্ম পিছন ফিরে বাড়ির দিকে তাকালো। বাড়ির মানুষগুলো কি করছে এখন? না, সকলকে নিয়ে তার মাথা ব্যথা নয় আসলে। তার ভাবনায় তো শুধু তাহের। সে তীব্র অভিমান জমানো কণ্ঠে বলল, দ্বিতীয় বিয়ে করেছেন তাহের সাহেব, আপনি তো ভুলে যাবেন আমায়, একদম ভুলে যাবেন। আমার মুখটা দেখতেও একসময় খুব বিরক্ত লাগবে আপনার। কি লাগবে না? আমি জানি তো লাগবে। আপনি কিন্তু আমাকে ভালোবাসেননি। না, ভুল বললাম, অস্বীকার করব না, আপনি আমাকে ভালোবেসেছেন, কিন্তু এখন বাসেন না। যদি ভালোবাসতেন তাহলে দ্বিতীয় বিয়ে তো করতেন না। করতেন? ওহো, কিছুতেই করতে পারতেন না। যদি এখন ভালো নাই বাসবেন, তাহলে আগে কেন এত ভালোবাসা দেখিয়েছিলেন? এত ভালোবাসা দেখানো উচিত হয়নি আপনার। খুব কষ্ট পেলাম আপনার আচরণে। যে মানুষটা ভালোবাসতে শেখায়, সেই মানুষটা যখন কষ্ট পাওয়ায় শেখায়, তখন সেটা খুব কষ্টের হয়। এই কষ্টের গভীরতা অনেক অনেক পরিমাণ করা যায় না। এই কষ্ট সহ্য করার ক্ষমতা আমার নেই। আপনার দেওয়া কষ্ট আমি হজম করতে পারলাম না, ক্ষমা করবেন। আপনাকে খুব ভালোবাসি আমি, খুব। আর ভালোবাসি বলেই তো আপনার মনে অন্য নারীর জন্য ভালোবাসা একদম মানতে পারবো না। আমার খুব হিংসা হবে। এতটা হিংসা আমি কাউকে করতে চাই না। এই মেয়েটাও তো আপনার কাছ থেকে ভালোবাসা প্রাপ্য, এটা তার ন্যায্য পাওনা। ন্যায্য কোনো কিছুতেই হিংসা ব্যাপারটা একদম বেমানান, একদম। আমি শুধু বলবো, আপনি এখন ভালোবাসেন না আমায়, ভবিষ্যতেও বাসবেন না, কিন্তু আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে ভালোবাসবো। পদ্ম নিষ্পলক তাকিয়ে রইল অনেকক্ষণ বাড়িটার দিকে। তারপর চোখ ফিরিয়ে আনলো। এক ধাপ করে সেই অতিক্রম করে নামতে লাগলো। একসময় পানির নিচে চলে যাওয়া সিঁড়িতে পদচারণ ফেলল সে। কি শীতল পানির স্পর্শ, আবার অনেক শান্তিময়।
দিনের আলো ফুটতে শুরু করেছে। পূবের আকাশে সূর্য আগমনী লাল বার্তা আবার ফাঁকি ডাকছে। শীত শীত সমীকরণ বইছে। অনেকের সালাত আদায় করা শেষ, অনেকে হয়তো আলসেমি করে এখনো বিছানায় পড়ে আছে ঘুমন্ত অবস্থায়। ফিরোজা বেগমের বোন শেফালি বেগম পুকুর থেকে পানি নেওয়ার জন্য বাড়ির পেছনের পুকুরে এলেন। তার হাতে বালতি, সিঁড়ি ভেঙে নামছিলেন। হঠাৎই চোখ পড়ল পুকুরের ওই প্রান্তে। যে দৃশ্য দেখলেন তাতে তার হাত পা ঠান্ডা হয়ে কাঁপন ধরল সারা শরীরে। হাতের বালতি পড়ে গেল। দু চোখে আতঙ্ক, গলায় গগনবিদারী চিৎকার করলেন, হালাগো! শেফালি বেগম ভারসাম্য হারিয়ে পড়ে গেলেন সিঁড়িতে। ওনার চিৎকারের শব্দ এত জোরে ছিল যে বাড়ির সকলের কর্ণকুহুরে সেই চিৎকারের শব্দ প্রবেশ করলো। এমনকি যারা ঘুমিয়েছিল তাদেরও ঘুম ভাঙল। বোরের নিস্তব্ধ পরিবেশের মাঝে পরপর কয়েকটা দরজা খোলার শব্দ হলো, সেই সাথে কয়েকজনের উৎকণ্ঠা গলার স্বর। সবাই চিৎকার অনুসরণ করে পুকুর ঘাটে আসছে। সবার প্রথমে দৌড়ে এলেন তাহেরের ভাই, এরপরে উপস্থিত হলেন ফিরোজা বেগম। তাহেরও ব্যস্ত হয়ে ছুটে এসে উপস্থিত হতে পারল তৃতীয় স্থানে। ধীরে ধীরে সবাই উপস্থিত হলো পুকুর পাড়ে। সকলের দৃষ্টি পুকুরের জলে, ভয়ে থতমত মুখ সকলের। চোখেও এত ভয় যেন কোটর ছেড়ে বেরিয়ে আসবে। তাহেরের হৃদয়ে ধারালো কিছুর আঘাত নামলো। নিঃশ্বাস বন্ধ হয়ে এলো তার। হাঁসফাঁস অনুভব হতে লাগলো। মনে মনে একটা শব্দই প্রতিধ্বনি হলো, শুধু না। পুকুরের লাল পদ্মর মাঝে আজ অন্যরকম একটা পদ্ম ফুটে আছে। এই পদ্ম তাহেরের সবচেয়ে দামি। এই মুহূর্তে এসে তার সংশয় পড়তে হলে এই দামি পদ্ম থেকে কি একটা সন্তান বেশি মূল্যবান ছিল তার কাছে? তাহেরের হৃদয় ভাঙতে লাগলো। জলে ভেসে আছে তার পদ্ম। স্থির চক্ষুজোড়া জলে পরিপূর্ণ হয়ে উঠল। কণ্ঠ ক্ষীণভাবে ডেকে উঠল, পদ্ম। গল্পটা কেমন লাগলো একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক দিবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।